কারণ বাইকের ব্রেকিং পিরিয়ড এখনো পার হয় নাই। এই হ্যান্ডেলটাকে একটু উঁচু করা যায় একটু, হ্যাঁ এই যে এটাও চলে আসছে, সাইকেল চালাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি চালাবো হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান, এবং এটা হচ্ছে BS6 ইঞ্জিন। এর আগে তো ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান, BS4, BS6, ইন্দোনেশিয়ান এসব মোটরসাইকেল চালিয়ে নানান ধরনের রিভিউ করেছি, কিন্তু আজকের কথাবার্তাটা হবে একটু ডিফারেন্ট। সো পুরোটা ভিডিও এনজয় করবেন। আর এই হচ্ছে মোটরসাইকেলটি, এটার মালিক হচ্ছে সেজান ভাই, যার দোকানে আমি নিয়মিত আমার মোটরসাইকেলের কাজকর্ম করাই। তো বাংলাদেশে যত স্পোর্টস মোটরসাইকেল আছে এর মধ্যে আমার টপ ফেভারিট একটা স্পোর্টস মোটরসাইকেল হচ্ছে এই ইয়ামাহা R15 ভার্সন 3। এটা ইন্ডিয়ানটা হোক আর থাইল্যান্ডেরটা হোক বা ইন্দোনেশিয়ারটাই হোক, তবে ইন্ডিয়ানটার চাইতে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ারটা অবশ্যই আমার কাছে একটু বেশি ভালো লাগে। যা হোক, আবার এতটা বেশি ভালো লাগে না যতটা ভালোবেসে একজন ব্যক্তি দু একদিন আগে একটি অনুষ্ঠানে বলেছেন। আর আমার কাছে R15 সব থেকে বেশি ভালো লাগছে যে অ্যাগ্রেসিভ সিটিং পজিশন, এটা বসলে আলাদা ফিল আসে। আচ্ছা আচ্ছা, তো এইটাই আমার কাছে সব থেকে মজার। যেমন লাইক CBR এ যদি আমি বসি, আমি ওই ফিলটা পাই না। আমার কাছে মনে হয় আমি একটা সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি। বুঝতে পারছেন এটা কোনো কথা হইল? CBR-এর হ্যান্ডেল নাকি সাইকেলের মতো হ্যান্ডেল। ঠিক আছে, ইয়ামাহা R15 ভার্সন 3 ওনার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগা থেকে কেউ যদি CBR-এর হ্যান্ডেলকে সাইকেলের হ্যান্ডেলের সাথে তুলনা করে তাহলে কি হয়? এরকম ভালোবাসা কিন্তু অনেক ক্ষতিকর। তো আমি এত ক্ষতিকর ভালোবাসা R15 ভার্সন 3-কে বাসি না। মানুষের তো কথাবার্তা বলার একটা নমুনা থাকে, ওইটা নমুনাবিহীন একটা কথাবার্তা ছিল। আমি জানি না উনি সুস্থ মস্তিষ্কে এই ধরনের শব্দচয়ন করেছিলেন কি না। যা হোক, টপিক চেঞ্জ। এবারে চলে আসতেছি আসল কথাবার্তায়। আমার যদি কখনো আবার সুযোগ হয় এরকম প্রিমিয়াম মোটরসাইকেল ক্রয় করার, আমি কিন্তু ভাই এই R15 ভার্সন 3 বলেন, CBR বলেন আর GSXR বলেন বা যে কোনো ফেয়ারিং বাইক বলেন, আমি কিন্তু ওগুলোর কোনোটাই কিনতে রাজি না। কারণ কি, আমি ম্যাক্সিমাম টাইম মোটরসাইকেল চালাই হচ্ছে ঢাকা শহরের ভেতরে। তো ঢাকা শহরের ভেতরে এভাবে একটু নুব্জ হয়ে, লিন হয়ে মোটরসাইকেল রাইড করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। এত চর্বি আমার গায়ে আসলে নাই। সুতরাং স্পোর্টস মোটরসাইকেল আমি ব্যক্তিগত ব্যবহারের দিক থেকে মাফ চাই 7 বার, দোয়া চাই 14 বার। যেসব কারণে ইয়ামাহা R15 ভার্সন 3 BS4 হোক, BS6 হোক, ইন্দোনেশিয়ান, থাই যেটাই হোক, মানুষজন অনীহা প্রকাশ করে বা কেনার আগ্রহ থাকলেও পরে আর নেয় না, চলে যায় CBR-এ। সেই সমস্ত কারণের মধ্যে অন্যতম একটা হইল কি, সিটিং পজিশনটা। R15 ভার্সন 3 সবগুলোই, যত এডিশন আছে সবগুলোতেই হয় কি, খানিকটা এভাবে লিন হতে হয়। মানে এটার সিটিং পজিশনটাই ঠিক এরকমভাবেই করা। স্পোর্টস বাইক তো, যারা সিটিতে R15 ভার্সন 3 চালানোর চিন্তাভাবনা করেন তারা এই কারণে এই বাইকটা থেকে বিমুখ হয়। তখন তারা করে কি, চলে যায় CBR-এ বা অন্য কোনো স্পোর্টস বাইকে যেগুলোর হ্যান্ডেলটা এই ভার্সন 3 থেকে একটু আপরাইট পজিশনে। তবে একটা আশার কথা হইল কি, এই R15 ভার্সন 3 ইন্ডিয়ান সংস্করণের মধ্যে এক ধরনের মডিফিকেশন করা সম্ভব হচ্ছে বাংলাদেশে, যার মাধ্যমে এই হ্যান্ডেলটাকে একটু উঁচু করা যায়। এবং এইটারে আপাতত আমাদের দেশে বলা হচ্ছে রাইজার, মানে যেটা দিয়ে এই হ্যান্ডেলটাকে একটু উপরে তোলা যায়, রাইজ করা যায়। আচ্ছা, তো আমি যে বাইকটা চালাচ্ছি সেজান ভাইয়ের, এটার মধ্যে কিন্তু এই রাইজারটা লাগানো আছে। এই যে এই দুইটা অংশ দেখাই আপাতত প্রমাণ দিলাম, এই হচ্ছে দুইটা রাইজার। তো এই রাইজারটা লাগানোর ফলে এটার হ্যান্ডেলটা কিন্তু একটু উঁচু হয়ে গেছে, এবং এই উঁচু হওয়ার কারণে আমি ফিল পাচ্ছি যে হোন্ডা CBR 150R এর হ্যান্ডেলের কিছুটা ভাব এটার মধ্যে চলে এসেছে। আর রাইজার ছাড়া R15 ভার্সন 3 ইন্ডিয়ান যেটা, ওইটা তো আমি আগে চালাইছি। সো ওইটার চাইতে এই রাইজার লাগানোটাতে আমি টের পাইতেছি কি, এটা চালাইতে আমার কাছে আরও বেশি কমফোর্ট ফিল হচ্ছে।
রাইজার এখন বাংলাদেশের অনেক জায়গাতে অ্যাভেলেবেল, এটা এখন সেজান ভাইয়ের কাছেও আছে। তো এই রাইজারটা উনি আপাতত বিক্রি করতেছে 2500 টাকায়, আর 105 টাকা লাগে ফিটিং চার্জ। ফিটিং করতে গেলে একটু সময় লাগে, তো কেউ যদি আসেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। আবার এই রাইজারটা লাগানোর পরে এই যে উইন্ডশিটটা, এইটার সাথে কিন্তু হ্যান্ডেলটা একদম ক্লোজ হয়ে লেগে যায়। তো তখন করা লাগে কি, ওই যে লুকিং গ্লাসের যে দুই পাশে দুই অংশ, দুই দিকে দুইটা ওয়াশার দেওয়া লাগে রাবারের। এটা দিলেই উইন্ডশিটটা একটু উপরের দিকে উঠে যায়, তখন আর এটা লাগে না। ইন্ডিয়ানটার মধ্যে যেরকম রাইজারটা সহজে ইনস্টল করা যায়, ইন্দোনেশিয়ান বা থাইয়ের ইউএসডির মধ্যে এইভাবে করা যায় কিনা আমার আসলে প্র্যাকটিক্যালি জানা নাই। ট্রাই করতেছি, যদি কখনো পাই তাহলে প্র্যাকটিক্যালি কাজ করে ওইটা আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, রাইজার দিয়ে যত আরামই করা হোক না কেন, আমি কিন্তু মাপ চাই 7 বার, দোয়া চাই 14 বারই। আমার লাগবে না ভাই, স্পোর্টস বাইক আমার রেগুলার রাইডিংয়ের মধ্যে আমি চাই না। আমি হচ্ছি নেকেড স্পোর্টস বাইক লাভার। সো স্পোর্টস বাইক, ওই যে বললাম মাপ চাই 7 বার, দোয়া চাই 14 বার, ঠিক আছে। স্পোর্টস বাইকে আসলে আমার অনীহা একটা কারণ তো বলছি অনেকক্ষণ আগে, যে সিটিতে আমি রেগুলার বাইক চালাই। সো এইভাবে নুয়ে সিটির ট্রাফিকের সঙ্গে ফাইট করা আমার পক্ষে কোয়াইট ইম্পসিবল। আর আরেকটা কারণ হচ্ছে কি, ধরলাম আমি সিটিতে নাই, আমি হাইওয়েতে গেলাম, হাইওয়ে তো ফাঁকাই, তারপরেও ভাই আমি মাপ চাই 7 বার, দোয়া চাই 14 বার। কারণ হইল কি, মনে করেন আমি একটা 300 কিলোমিটার রাইডে বের হলাম, তো আমাকে 300 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এটা যত ভালো রাস্তাই হোক, যত সুপার ফিনিশিং রাস্তাই হোক, আমাকে 300 কিলোমিটার পথ যেতে হবে। আর এই 300টা কিলোমিটার আমাকে ঠিক এইভাবে পুটুং করে বসে থাকতে হবে, ঠিক আছে। তো এই পুটুং করে বসে আমার শরীরের উপরে একটা ভালো একটা স্ট্রেস ফালাইতে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একদিকে ব্লগ করি, ঠিক আছে। তো পরে দেখা যাবে কীভাবে নুয়ে থাকতে থাকতে আমার বডির যে এনার্জিটা লস হবে, পরে আমি ব্লগে আর ওই এনার্জিটা পাবো না। হ্যাঁ, অনেক কিছু চিন্তা করতে হয়। স্পোর্টস বাইক শর্ট ডিস্টেন্সে চালানোটা ঠিক আছে, ওইটা আমারও ভালো লাগে, কিন্তু আমি যখন লং ডিস্টেন্সে যাব তখন এইটা আর লং ডিস্টেন্সের জন্য ফিট না। যেমন ধরুন আমার এখন আছে বাজাজ পালসার NS 160, এটা আপরাইট হ্যান্ডেলের বাইক। এটা দিয়া আমি ট্যুর ট্রাভেলিং করে যে পরিমাণে মজা পাই, সিটিংটার কারণে অন্যতম একটা কারণ। তো এইটা আপরাইট হওয়াতে আমার বডিতে কিন্তু হিউজ পরিমাণে এনার্জি আমি পাই, আমার ব্লগিংয়ে কোনো ব্যাঘাত ঘটে না, আমি এত সহজে কিন্তু কোনো টায়ার্ড হয়ে যাই না। এই যে আমার সামনে একটা সাইকেল চালাচ্ছি। ওই যে যেটা একটু আগে বললাম, ঠিক আছে। এই যে আমার সামনে একটা সাইকেল, আর আমি আছি একটা জোশ, একটা জিনিসের জোশ। CBR হচ্ছে সাইকেল চালাচ্ছি। এই যে এখন একটা ভাঙা রাস্তার মধ্য দিয়ে বাইকটা চালাচ্ছি। এটা একটা স্পোর্টস বাইক নাই হয়ে যদি একটা নেগেটিভ স্পোর্টস বাইক হইতো, তাহলে আমি কত আরামে থাকতাম। আর এখন আছি মহা যন্ত্রণায়। একটা ট্যুরে যাওয়ার পথে যদি আমাকে কিছুক্ষণ এরকম অফরোডিং করতে হয়, তাইলে তো ঘন ঘন স্যালাইন খেতে হবে, তাও এনার্জি রিকভার হয় কিনা সন্দেহ আছে। আমার খুব পছন্দের জিনিস পেয়ে গেছি, এবার হচ্ছে সেই পছন্দের জিনিসের কাছে যাওয়ার পালা। দেখাই দিয়েছি আমার খুবই পছন্দের জিনিস। এর মধ্যে এটা হচ্ছে একটা, এই যে পছন্দের জিনিস একটা, এখানে আছে 1 পিস। এই যে এটাও চলে আসছে, এটা আসলে আমার চিনে। এরা এই রাস্তার মধ্যে আসতেছে গত মোটামুটি বলা যায় 20-22 দিন ধরে। তো আমার সাথে পরিচয় ঘটছে কিন্তু গত 4-5 দিন আগে। এর মধ্যে কিন্তু ওরা আমাকে চিনা ফেলাইছে। এদের সাথে আরেকটা আছে, আর এই দুইটার মা হচ্ছে কিন্তু এইটা। এই যে এই দুইটার মা হচ্ছে এইটা। আরেকটা বাচ্চা আছে, ওইটার ওখানে কই পাইতেছি না, মানে কি যে করবে পাইলে বলার বাইরে। এগুলো আর এখন খাওয়াইতে হবে। সহজে এদের জন্য খানা দানা বলতে আসলে আমাদের ঢাকা শহরে যা বোঝায় সেটা হচ্ছে ড্রাই কেক, বিস্কিট বা ইত্যাদি। তো আপাতত এই 5টা বিস্কিটই এদের জন্য নিয়ে নিছি, মানে ড্রাই কেক
এখন এগুলাই হচ্ছে ওদেরকে খাওয়ানোর পালা। এটাই ছিল লাস্ট ওয়ান। এটা জানি এখন তো কোথায় ছিল, খাবার তো নিয়ে এসে পড়ছি, কিন্তু বাকিগুলা যেন আবার কোথায় গেছে। আচ্ছা যাক, ওগুলা যেদিকেই যাক, আপাতত এটার দিয়েই শুরু করি। এই নে একটু, হ্যাঁ পালাই গেছে খাবার নিয়ে। তুই আগে খা। হ্যাঁ নে, এই নে ওদিকে যা। এখন সবগুলারে পেয়ে গেছি। এই হচ্ছে মোট 4টা। এর মধ্যে এইটা হলো একটু অসুস্থ। এই শরীরের অবস্থা কেন, ঘুমাস না রাত্রে? ধরে আমি যতক্ষণ এই এলাকায় থাকি ততক্ষণ এই জিনিসগুলো কিন্তু আমার পেছনে এইভাবে ঘুরঘুর করে, তো জিনিসটা আমি খুব এনজয় করি। এই যে একটু আগে খাওয়াইলাম, এখন তারা আমার পেছনে আবার চলে আসছে। এদিকে আয়, এদিকে আসিস না কেন? আয় তোর কোলে নেই। এইটা অসুস্থ বেশি, এটারই কোলে নেই। এটার একটু আদর দরকার। এটা একটু বেশি অসুস্থ তো, এটার একটু আদর দরকার, তাই এটারই কোলে নিয়ে নিছি। যা শেষ। বহু আনন্দ করলাম কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে, মানসিকভাবে অনেক ঝরঝরে হয়ে গেছি। কুকুরগুলার সঙ্গে এরকম একটু দুষ্টমি বাদরামি করায়। এখন আরেকটা সিন দেখাবো। দেখলেন তো, সিনটা খুবই সিম্পল, বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু এই সিম্পল দৃশ্যটার আড়ালে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। ওদের এই খেলাধুলাগুলো দেখে আমার ছেলেবেলার কথা মনে হয়ে গেছে। ছেলেবেলায় খেলাধুলা করতাম কোথায়? খেলার মাঠে, আর ওরা খেলতেছে রাস্তার মধ্যে। এটা খুব কমন দৃশ্য বর্তমানে, কারণ এখন বাচ্চাদের খেলার জায়গার অনেক স্বল্পতা দেখা দিছে। এটা হোক ধনী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সবার পরিবারের দৃশ্য কিন্তু একই। ওরা হয়তো বা দরিদ্র শ্রেণীর বলে রাস্তার মধ্যে এইভাবে ধুলোবালির সংস্পর্শে খেলতেছে, আর যদি একটা মধ্যবিত্ত পরিবার হইতো বা উচ্চবিত্ত পরিবার হইতো, তাহলে তারা খেলাধুলা করতো কি নিয়ে? মোবাইল ফোন নিয়ে গেম খেলতো। তো এই যে বাচ্চাদের মোবাইল ফোনের প্রতি একটা আসক্তি, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্তি, এইটা কেন তৈরি হয়েছে? আসলে বিকল্প নাই তো, খেলার মাঠ নাই, অন্য কোনো বিনোদনের সুযোগ নাই, সবাই এখন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। এই তো এখন চলতেছি আগারগাঁ নতুন রাস্তার দিকে আবারও। আজকে বিকালে ছিলাম নতুন রাস্তায়, এখন আবারও যাচ্ছি রাত্রেবেলা, আর এখন বাজে হচ্ছে রাত্র 9:15। এখন দেখতে যাব একটা ইয়ামাহা XSR 155। এই বাইকটা ক্রয় করছে আমাদেরই খুব ক্লোজ ভাই ব্রাদার আহসান আমিন তন্ময়, আমাদের বড় ভাই। উনি ডাকছে, বলছে বাইকটা দেখে যান, আর এই উপলক্ষে চটপটি দ্বারা আপ্যায়িত হয়ে যান। তো চটপটির কথা শুনছি পরে তো আমার মনের মধ্যে ফটফটি করা শুরু করে দিয়েছে, কারণ চটপটি আমি খুব ভালোবাসি। কড়া ঝাল করে চটপটিটা খাবো, আর তন্ময় ভাইয়ের XSRটা একটু রাইড করব। ওকে, এই তো চলে আসছি নতুন রাস্তায়, এই যে পেয়ে গেছি ভাই। কংগ্রাচুলেশন। এই যে তন্ময় ভাইয়ের XSR। দেন আগে চাবি দেন, আগে রাইড করতে হবে, না হলে কলিজা ঠান্ডা হবে না। ওফ, XSR বাস অন হয়ে গেল। ইগনিশন সামনে দিয়ে দেখি তো, ও রে পুরা একদম মাখন। তাকায় আছে আমার দিকে। লুকিং গ্লাসটারে ঠিক করে নেই। বাহ, স্টার্ট হয়ে গেছে। বাহ, আজকে XSR চালাচ্ছি। আমার এটা ব্লগের আইটেম হয়ে গেল, আর XSR দিয়ে আমার এই পর্যন্ত কোনো ভিডিওই করা হয় নাই।
ও রে, বেশ পাওয়ারফুল। মানে আমি যে বাইক চালাই পালসার এনএস, ওটার চেয়ে পাওয়ারফুল আর কি। জোস তো, হ্যান্ডেলটা সিঙ্গেল পার্ট, বেশ আরাম লাগতেছে ধরে। আর আজকে আরাম একটু বেশি লাগবে, কারণ নতুন বাইক চালাচ্ছি অনেক খুশির মনে। প্লাস বাইকটা হচ্ছে একটা প্রিমিয়াম, আমার আগে কখনো ওইভাবে চালানো হয় নাই। সো ভালো লাগার মাত্রাটা একটু বেশি কাজ করবে। ও রে, ও আর বেশি গতি তুলবো না, কারণ বাইকের ব্রেকিং পিরিয়ড এখনো পার হয় নাই। এটা দিয়ে যদি ট্যুর করি না, তো যত দুর্গম রাস্তায় হোক আর যত দীর্ঘ পথই হোক, একটুও কিন্তু টায়ার্ড হবো না। ও সেই সেই মিটারটা খুব সুন্দর, একদম ছোট্ট মোট্ট জোস। যার বাইক সে আমারে রাইখা আগে আগে ফুচকাটা খেয়ে ফেলাইছে, আর আমি অর্ডার করছিলাম হলো চটপটি, কিন্তু উনি আমার জন্য অর্ডার করছিল ফুচকা। এই রিকু ভাইয়ের জন্য ডাবল স্পেশাল চটপটি হবে। তাইলে ওই ফুচকা খান, তারপর এক প্লেট হচ্ছে রিকু ভাইয়ের জন্য, আরেক প্লেট হচ্ছে রিকু ভাইয়ের ভিউয়ার্সদের জন্য। তাহলে ইয়া করেন, আমার ওই ফুচকা এই চটপটিতে ঝাল বাড়াই হবে। বাস আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে। তার মানে আমার ভাগ্যে হচ্ছে 1 প্লেট ফুচকা আর হচ্ছে 1 প্লেট কি ভাই চটপটি এবং কঠিন ঝালের চটপটি। তো ভাই বলেন আপনার ফিলিংস কি? আলহামদুলিল্লাহ, আমার ফিলিংস অসাধারণ। এই বাইকটা কেনার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। বিশেষ করে টাকার ক্ষেত্রে বলবো যে দীর্ঘদিন ধরে আমি টাকা জমিয়ে গেছি। যখন এই বাইকের মূল্য আমার হাতে, মানে মূল্য আমি জমাতে পারছি, তখন আমি এই বাইকটা আমি কিনছি। আচ্ছা, এই বাইকটা আমি কিনলাম হচ্ছে 4,43,000 টাকা দিয়ে। তো তন্ময় ভাইকে কংগ্রাচুলেশন তো বটেই, এবং তন্ময় ভাই কিন্তু খুব হার্ড করে একজন ট্রাভেলার। তো আশা করি তন্ময় ভাইয়ের ট্রাভেলের ভিডিওগুলো পাবো। আর তন্ময় ভাইয়ের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা, ওটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। যদিও এই লোক কিন্তু রেগুলার ভিডিও বানায় না, বাসায় সব আছে কিন্তু বানায় না, চরম অলস, ঠিক না ভাই? ভিডিও বানানোর ক্ষেত্রে তন্ময় ভাই চরম অলস। খাইয়ে শেষ করে ফেলাইছি, এই যে একদম ফাঁকা। আর এবার হচ্ছে আমার চটপটির পালা। আর তন্ময় ভাই আরেকটা হচ্ছে বায়োজিৎ, তারা দুইজন চটপটি তো সরি ফুচকা তো খাইছেই, এখন তারা মাটির কাপে চা খাইতেছে আমার দেখায়। এটা কিছু হইলো? রিকু ভাইয়ের জন্য একটা মটকা চা। মানে আমার খাওয়া যখন চলে তখন তারা চা অর্ডার দেয়, মানে কি বেরোসি, আর এই ফাঁকে চাটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, চটপটি ফুচকা সাথে টক, কড়া কড়া টক, ঝাল টক, আর হচ্ছে সবার শেষে মাটির কাপে চা, সবগুলো শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। আর এবারের পালা হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া। সো ঠিক আছে, আবার সামনে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। আরও মজা হবে, আরও আনন্দ হবে, প্রচুর মজা করতে হবে। ঠিক আছে, খোদা হাফেজ।